অনুপ্রবেশ নিয়ে এবার শুধু প্রশ্ন নয়, মানে লজ্জারও একটা সীমা সেটা হয়তো অতিক্রম করে যেতে পারে। আমি ধীরে ধীরে যখন আসবো তখন বুঝতে পারবেন কেন বলছি এই কথা। দেখুন, আমরা আমাদের মানে ওপার বাংলার ভোটার, এপার বাংলাতেও এ তো বহু ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওপার বাংলার ভোটার কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত আন্দোলনকারী, সে আবার আমার রাজ্যের ভোটার টিএমসিপির সঙ্গে যুক্ত, এ ধরনের ছবি এখনো পর্যন্ত দেখেছে কিনা জানি না। তবে ওই লাভলি খাতুন পর্যন্ত নয় সীমিত রয়েছে, সীমাবদ্ধ রয়েছে, তিনি বাংলাদেশি হয়েও বা বাংলাদেশে সবকিছু থেকেও আমাদের এ রাজ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে কাজ করছে। তো শস্যের মধ্যে কি ভূত, এই প্রশ্ন আমি তুলছি না, খোদ তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা পর্যন্ত এই প্রশ্ন উস্কে দিয়েছেন। এবং এই প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে আজ লাগাতার এমন কিছু কিছু ছবি, যে ছবিগুলো আমরা দেখলাম, তাতে মানে আমি আমার ঘরে যদি মারও খাই, মানে আমি ছেড়ে দিলাম, মানে আমি তো অনেক সময় আমরা প্রত্যেক মুহূর্তে দেখি, বিভিন্ন সময় খবরের শিরোনামে পুলিশ আক্রান্ত হয়েছে শিরোনামে উঠে আসে। এমনও কিছু ছবি দেখেছি ভয়ে টেবিলের তলায় লুকিয়ে থাকা পুলিশে। আবার এমনও দেখেছি যে ফোন করে হুমকি দেওয়ার পরে সেই পুলিশেরই ফোন বাজেয়াপ্ত হয় বাংলা। তো এত কিছু কাণ্ডের মধ্যে মানে সেই ওপার বাংলা থেকে বাংলাদেশি এসে এপার বাংলায় পুলিশকে পেরিয়ে চলে যেতে পারে, আমাকে বাধ্য হয়ে হয়তো এই ধরনের টার্মোলজি ইউজ করতে হচ্ছে, কার জন্য তাই হয়েছে, এরকমও হতে পারে। এটা অত্যন্ত লজ্জার। তারা আবার ফুটপাতে ব্যবসা করে, সবকিছু জেনে বুঝেও না 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 শুনে তারপর আবার পুলিশ আক্রান্ত হয়। এটা কত বড় লজ্জার হতে পারে ভাবতে পারছেন? আর এদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা কারা? কারা এদেরকে অনুপ্রবেশ করাচ্ছে? স্বার্থ কাদের জড়িয়ে? কারা এর পেছনে যুক্ত? শস্যের মধ্যে কি ভূত নাকি অনেক কিছু? কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব, জমি নিয়ে জট, আর তার টানাপোড়েনে দাঁড়িয়ে বারবার সন্ত্রাসীমূলক কার্যকলাপ চলবে। আমার ওপার বাংলার ভোটার এসে এপার বাংলায় ভোটার কার্ড বানিয়ে তারা আবার পুলিশকেই মারবে। এই ছবি দেখবো আমরা, এটা আমরা স্বপ্ন কল্পনা করতে পারি না, ভাবতেও পারি না। ছি, লজ্জা, এক রাশ লজ্জা নিয়ে তাই আজকের আমাদের এই হাল্লাবোল আবারও শুরু করতে হচ্ছে এই অনুপ্রবেশকে ইস্যু করেই। কারা রয়েছে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে? কারা নিউটনদের ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে? কারা এই সুলতানদের মদদ দিয়ে সুলতান বানিয়ে দিচ্ছে? কারা? সংশয় প্রবল। আর এই প্রবল সংশয় নিয়েই বিশেষ করে রাজনৈতিক বিভিন্ন ধরনের প্রসঙ্গের মধ্যেই এই ভোট ব্যাংক শব্দটা জুড়ে আসে, জুড়ে যায়। লাখো লাখো বাংলাদেশে যদি ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়, কারা তৈরি করছে এই ভোট ব্যাংক? কাদের স্বার্থে ব্যবহার করার জন্য? এই প্রশ্নটা আজ থেকে নয়, সেই যেদিন এ রাজ্যের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন, এই অনুপ্রবেশ নিয়ে সরব হয়ে সেই সংসদে কাগজ ছুঁড়ে মারা সেই ছবি আপনারা দেখেছেন। আমি সেদিন থেকেই প্রশ্নটা এখনো পর্যন্ত লাগাতার করে যাচ্ছি। মানে শাসকের বদল হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই প্রশ্নটা এখনো পর্যন্ত থেকে গিয়েছে। জানি না আমরা এই প্রশ্নের আজকে উত্তর পাবো কিনা, তবে আমরা চেষ্টা চালিয়ে যাব লাগাতার। রাজনৈতিক মহলে এই প্রশ্ন চালাচালিত হবে এবং তার সঙ্গে উত্তর খোঁজবারও চেষ্টা করবো। যারা আজকে উপস্থিত রয়েছেন, আমি কথাগুলো বললাম, একে একে প্রসঙ্গ উত্থাপন করবো, একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। আজকের আলোচনায় অংশগ্রহণে যারা যারা এই মুহূর্তে উপস্থিত আমাদের স্টুডিওতে, ফাল্গুনী পাত্র বিজেপি মুখপাত্র, তিনি উপস্থিত। ফাল্গুনী দিকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন গুরুত্বপূর্ণ প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র, স্যারকে অসংখ্য স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং একই সঙ্গে সৌরভপ্রিয় দত্ত, তৃণমূল সমর্থক, তিনি উপস্থিত। সৌরভদা স্বাগত। দূরাভাস থেকে অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, তিনি উপস্থিত আমাদের সঙ্গে। অসংখ্য স্বাগত অমিতাভদা আপনাকেও। আমি একটু রাজনৈতিক পরিসরে যাবার চেষ্টা করি, শুরু থেকেই একটু রাজনৈতিক। এই ছবিটা আমি জানি না কতটা লজ্জার। তার আগে আমি অমিতাভদার কাছে যাবার আগে যে ছবিটা এই মুহূর্তে স্ক্রিনে চলছে, ফুল স্ক্রিনেও দেখাবার চেষ্টা করি, একটু দেখুন ভালো করে। চলুন, এই হচ্ছে বাংলাদেশের অগাস্ট আন্দোলনে অংশগ্রহণকারী নিউটন দাস। সে এ বাংলায় টিএমসিপির কর্মী। আবারও এই হচ্ছে ছবি, এই দেখুন টিএমসিপি কর্মী, তৃণমূল জেলা ছাত্র পরিষদ, তাতে সুন্দর করে কাজ চালিয়ে গিয়েছে, যাদের সাথে ছবি ইতিমধ্যে ভাইরাল। যতই চেষ্টা করা হোক না কেন বলার যে আমরা জানি না বা আমি জানি না,
ছবি তো আর মিথ্যে কথা বলে না। হতে পারে এখন আবার অনেকেই বলবেন যে অনেক কিছু বানানো যায়, ফেক ফেক ফেক, জানি না কতটা ফেক বিষয়, তবে এ নিয়ে প্রশ্ন আজকে উঠবে, হতেই পারে ফেক, কিন্তু এ তো ছবি কমছে না, রাদার বাড়ছে। কেন বাড়বে আর এর পেছনে কি রয়েছে যুক্ত, এটাই বড় প্রশ্ন। আমি অমিতাভদার কাছে যাওয়ার চেষ্টা করি। আমি এই ব্যক্তির পরিচয় মুহূর্তে অমিতাভদা যা পেলাম আমরা, বাংলাদেশের অগাস্ট আন্দোলনকারী, বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে, এদেশেও ভোটার কার্ড রয়েছে, এবং সে টিএমসিপি কর্মী। খুব স্বাভাবিকভাবে কি করে সম্ভব, আমার এটাই প্রশ্নের জায়গা, কে করে দিল এত কিছু? কেন সম্ভব নয় আমি বুঝতে পারছি। তোমরা যেভাবে বিষয়টি দেখছো, আমার মনে হয় তোমাদের দেখার একটা ত্রুটি আছে। আচ্ছা, বুঝতে হবে, যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ললাটে ব চিপকে দিয়েছেন, আমি সেই ব এর অর্থ ভেঙে বলতে চাইছি না, আজ বাংলাভাষী প্রত্যেকেই বুঝতে পারছেন, তার তলায় একটি চমৎকার শব্দ দিয়েছেন, বিশ্ব বাংলা। এই মুহূর্তে বিশ্বে যে যেখানে থাকুক বাংলায় এসে ভোট দিতে পারবে, সেই ব্যবস্থাই উনি করে দিয়েছেন। বিশ্ব বাংলা বলতে এটাই তো বোঝায়, আপনি বিশ্বে যেখানেই থাকুন ভোট আপনি বাংলায় এসে দিতে পারবেন, রাজনীতি আপনি বাংলায় এসে করতে পারবেন, এই পশ্চিমবঙ্গে এসে করতে পারবেন। আমরা সেই দরজা আপনার জন্য উন্মুক্ত রেখেছি। এই হচ্ছে তার স্বপ্নের বিশ্ব বাংলার। আর বাকি আমাদের সকলের কপালে, যারা আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদের প্রত্যেকের কপালে একটি করে ব চিপকে দিয়েছেন। তা প্রশ্নটা হচ্ছে এইখানেই যে সার্বিকভাবে পরিস্থিতিটা যেই জায়গায় দাঁড়ালো, আমরা সীমান্ত সমস্যা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছি, সেইখানে তার ভিন্ন মত শুনেছি, সেখানে বিএসএফ কে দোষারোপ করবার চেষ্টা শুনেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সন্দিগ্ধ ব্যক্তিরা সকলেই গিয়ে কি করে শাসক দলের এই সমস্ত পদগুলো পেয়ে যাচ্ছেন? কেউ পঞ্চায়েত প্রধান হয়ে যাচ্ছেন, কেউ ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে যাচ্ছেন। কি করে এটা সম্ভব হচ্ছে? কোন জাদু বলে? এই সত্যি সত্যি এই রহস্য বোধহয় একটা পথেই সমাধান সম্ভব, সেটা হচ্ছে এই রাজনীতির ভেতরে যেটা আছে, এই বাংলাদেশের রাজনীতিতেও যেটা চলছে এবং এই রাজ্যের রাজনীতিতেও সেটাই চলছে, টাকা টাকা আর টাকা। ওখানে যেমন অবাধে টাকা লুটপাট হয়ে যায়, নেতা মন্ত্রীরা নিয়ে বেরিয়ে চলে যান, দেশটাকে খোকলা করে দিয়ে ফাঁকা করে দিয়ে চলে যান, এবং এই তথাকথিত পরিবর্তনের নামেও যে ছাত্র আন্দোলন সেখানে সংগঠিত হয়েছে, সেখানকার এই সার্জিস আলম সহ আরো যাদের গত বছরও বাড়িঘরগুলো খুব সাধারণ মানের ছিল, আজকে তারা কোটিপতি। মানে কিভাবে এই বিষয়গুলো সম্ভব হয়েছে? সম্ভবত সেই ফর্মুলাটা এবার বাংলা থেকেই গেছে। তো স্বাভাবিকভাবে আমরা দেখেছি এই কি বলে লাল চুল কানে দুল সঙ্গে একটা দামি মোটর বাইক, এরা ছাত্র নেতা। আমাদের বিভিন্ন জায়গাতে এই চেহারাই দেখছি আমরা। বুঝলাম কোথা থেকে আসছে এদের আয়ের উৎস। স্বাভাবিকভাবে এটা খুব স্পষ্ট যে এখানে একটা চক্র কাজ করছে, যারা জাতীয় স্বার্থকে সম্পূর্ণ উপেক্ষা করে কেবলমাত্র নিজেদের আখের গুছিয়ে নেওয়ার, নিজেদের কালো টাকার ভান্ডারকে স্ফীত করে ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য দেশটাকেও বিক্রি করে দিতে পারে। সুতরাং এদের দেশাত্মবোধ, এদের জাতীয়তা সম্পর্কে জ্ঞান ধারণা, এদের সমাজ মানুষের ভালো চাইবার যে প্রবণতা, যে বক্তৃতাগুলো, তার অন্তঃশ্বাস শূন্যতা খুব স্পষ্ট হয়ে যায়। তবে যেটা স্লোগান হিসাবে জয়ী হয় সেটা হচ্ছে বিশ্ব বাংলা। মানে তাহলে পরে আপনার এই কথা সূত্র ধরে আমি খুব স্বাভাবিক সৌরভদার কাছে আসবার চেষ্টা করি। মানে আমরা 26-এ হয়তো তাহলে খুব একটা অবাক হতাম না যদি বাংলা এবং বাংলাদেশ দুই জায়গাতেই ভোট দিত নিউটন, বা দেওয়ার প্রচেষ্টা এখনো থাকে নিউটন। সৌরভদা, নিউটন জেলা ছাত্র পরিষদের কোনো সাংগঠনিক কোনো পদেও নেই, বা তৃণমূল ছাত্র পরিষদের কোনো বিষয়ে কোনো পদেই নেই। তাহলে কি? আমি বলছি যে ওখানে এটা আমাদের খোঁজখবর নিয়ে দেখতে হবে, ওখানে ছাত্র পরিষদের যে নেতৃত্ব আছে বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে, এই বিষয়টা মানে কিভাবে হয়েছে না হয়েছে এটা হয়তো দলের কাছে অজানা, ওইখানে হতে পারে এই ধরনের অজানা বিষয়। তবে একটা কথা, জামাতের অংশ এরা ঢুকে যাচ্ছে। বিজেপি মানে বিজেপির কে বলেছে? মানে বিজেপির কে বলেছে? প্রচারে কি করে দেখা যায়? আমি বলছি বিজেপির কোন বিজেপি পরে আসে, বিজেপি বলেছে বলে প্রচারে কি করে দেখা যায়? যদি বলো যে শুভেন্দু বলেছে তাহলে আমি বলবো ওই পাগল ঠাগলের কথা গুরুত্ব না, বললে উত্তর দেবো। তো বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা কিন্তু চালু করে দিয়েছে, যেটা নিয়ে সবার আপত্তি হয়েছিল, জানি না কেন আপত্তি হয়েছে, যে কোনো রকম অনুপ্রবেশকারীদের বরদাস্ত করা হবে না। একদম। 2 নম্বর, যদি কোনো ভোটার আইডি কার্ড কারো ডবল হয়ে থাকে বা কোনো প্রবলেম হয়ে থাকে, এইটাকে আমাদের সংশোধন করতেই হবে। আবারও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী সদা সচেষ্ট, তারপরেও কারা এরা যারা শুনছে না এই কথা? যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা নির্দেশ দিয়ে দিয়েছেন, তিনি কখনোই বলেনি
যে নিউটন হোক, ফিউটন হোক, জিউটন হোক বা যেই হোক না কেন, কোনো সিম্বল থাকলে তাকে ছেড়ে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন। আচ্ছা, যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড হয়ে থাকে এবং যদি সেটা চোখ এড়িয়ে গিয়ে থাকে, অনেক সময় ভুল হতেই পারে, যেমন পেহেলগাঁওতে ভুল হয়েছে, পুলওয়ামায় ভুল হয়েছে, লাভলি খাতুনটা ভুল হয়েছে, এইটুকুনি একটা ভুল হয়েছে। বলুন লাভলি খাতুনটা ভুল হয়েছিল তাহলে? না, লাভলি খাতুন কে? লাভলি খাতুনের রত্না বিশ্বাস যেটা বলেছিলেন সেটা কি ভুল হয়েছিল? রত্না বিশ্বাসের বক্তব্য দল অনুমোদন করে না, তার কথা না, তার এইসব বক্তব্য শোনো, জেলা স্তরে কোনো কুচো মেজো সেজো নেতা কি বললো সেখানে তৃণমূল কংগ্রেস চলে না। তৃণমূল কংগ্রেস চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, তৃণমূল কংগ্রেস চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়। ফলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে সেটাই এদেরকে কি শায়েস্তা করা হবে? মানে আমি বলছি যাদের সাথে ছবি রয়েছে আর কি, আমি বলছি যারা এই ধরনের মানসিকতা, ছবিগুলো চালাও প্লিজ। হ্যাঁ, যাদের সাথে ছবি রয়েছে আমি একটু দেখাই, এই যাদের সাথে ছবি এই মুহূর্তে রয়েছে একটু স্ক্রিনে দেখাবার চেষ্টা দেখেছি। রত্না বিশ্বাস নয়, আমি বলছি যে যাদের সাথে এই ব্যক্তির ছবি রয়েছে নিউটন, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি হবে? একদম, দল নিশ্চয়ই এর ব্যবস্থা নেবে যদি এর আইনি কোনো বৈধতা থাকে, বিষয়টা নিয়ে দল অবশ্যই দেখবে। তবে আমি বারবার বলছি যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই করে নিয়েছে যে এবারের ভোট যেটা হবে সেটা বাংলার মানুষই একমাত্র ভোট দেবে। ওই মহারাষ্ট্রের মতন, দিল্লির মতন অন্য কোনো রাজ্য থেকে লক্ষ লক্ষ ভোট এসে দিয়ে বিজেপিকে জেতানোর পরিকল্পনা কিছুতেই করতে দেওয়া যাবে না। আর এতে যদি আমাদের কেউ যুক্ত থাকে তারাও তো বিজেপির ছেড়ে দিন। আমি বলছি মন্টুরাম পাখিরা তৃণমূল বিধায়ক, তো তিনিও তো প্রশ্ন তুলেছেন, বলেছি তো। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা যখন সেদিনকার প্রোগ্রামে তো আমি ছিলাম, আমি তো পরিষ্কার বলেছি আমার বিধায়ক আমার গর্ব, আমার বিধায়ক সত্যি কথা বলতে পারে। সিপিএম এর কেউ কোনো সত্যি কথা বলেছে বলে আমি জানি না, আজকে অমিতাভ কাঞ্জিলালর মতন মানুষজন আছে বলে একটু সত্যি সত্যি বলছে। অমিতাভ বাবুর মতন লোকজন থাকলে অনেক ভালো হতো, তাহলে মানে সিপিএম 34 বছরের জায়গায় আরো 34 বছর রাজত্ব করতে পারতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছে যে কোনো রকম অনিয়ম বেনিয়ম বরদাস্ত হবে না। নিউটন আমাদের দলের কোনো সদস্য এসব কিছু না। কারোর সঙ্গে ছবি দেখা গেছে, কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে বিজয় মাল্যর ছবি দেখা যায়, এই ছবি দেখা নিয়ে বিষয় না। আপনি তো এটা বিশ্বাস করছেন যে কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত একজন ছাত্র, আমি তো বলছি না আবার সে আবার বাংলাতে আবার ছাত্র, সে আবার টিএমসিপি সমর্থন করছি না, আমি তো বলছি টিএমসিপি করে নাকি কিসের গ্যারান্টি? ওরা সুযোগটা পাশে দাঁড়িয়ে আমি তো এটাই প্রশ্ন রাখলাম, কেউ ছবি তুললো এসে, আমি তো বলছি যে আমি বলছি বিজয় মাল্যর সঙ্গে যদি নরেন্দ্র মোদীর ছবি থাকে তাহলে নরেন্দ্র মোদী বিজয় মাল্যকে বলেছে যে তুমি টাকা নিয়ে চুরি করে পালিয়ে যাও, ব্যাপারটা সেটা নয়। আমি বলছি কারোর সঙ্গে ছবি থাকলেই আরেকজনকে দোষী সাব্যস্ত করা যায় না। আমি এটাই বলতে চাই যদি কোনো রকম কোনো সমস্যা থাকে এটা আইনত দেখা হবে, নির্বাচন কমিশন দেখবে। কোনো পদক্ষেপ হয়েছে হবে তো জিনিসটা জানা গেছে, এখনো দেরি, অ্যাকশন নেওয়া হবে, হিস্ট্রি একে বার করা হবে, তারপরে হবে। চলো ঠিক আছে। লাভলি থেকে নিউটন অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে কারা? আবারও সেই বড় প্রশ্নের জায়গা। আজকেও তাই আমাদের এই চুলচেরা বিশ্লেষণের জায়গায় যাচ্ছি, আলোচনা করছি, আবারও সেই একই প্রশ্নের জায়গায়, কিন্তু ছবিটার একটু বদল আমরা দেখতে পাচ্ছি। গুরুত্ব রয়েছে এবারের ছবি। আমি একটু এই নিউটনের বক্তব্য শোনাবো, এবং তার দাদা সেও বাংলাদেশি, সেও এখানে এসছে, কিভাবে এসে গেছে আমরা জানি না। এটা নিয়ে আবার আমাদের প্রত্যেকেরই প্রশ্ন, তৃণমূলেরও প্রশ্ন। আমি দুজনের বক্তব্য শোনাবো, নিউটনের বক্তব্য, তার দাদার বক্তব্য। আমি কাকদ্বীপের বাসিন্দা। আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব, এবং এগুলো কোনো একটা জনগোষ্ঠীর আমি শিকার হচ্ছি, বুঝতে পারছি। এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি, এবং আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। নমস্কার। ওরা এসেছিল, ঠিক আছে, আমার ছোটো ভাই হয়, ঠিক আছে। তো আসার পরে তো ওদের নামে জায়গা ছিল, ওরা জায়গা ভাগাভাগি করার পরে আর এখানে থাকে না, আমার সঙ্গে তেমন লিঙ্ক নেই, কোথায় থাকে জানি না, ঠিক আছে। এখন শুনতে পাচ্ছি মাঝে মধ্যে বন্ধুবান্ধবের কাছ থেকে শুনতে পাচ্ছি বাংলাদেশে থাকে। বালকনিদি কথা শুনেই মনে হচ্ছে বাংলাদেশ। দেখুন, আমাদের সিএ আইন, আপনারা মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আনা হয়েছিল, আমরা এই মুখ্যমন্ত্রীর মুখে শুনেছিলাম ক্যা ছি, এখানে কোনো মতেই সিএ লাগু হবে না। তাহলে কি হতো, যারা ওপার বাংলার যারা নিপীড়িত
সংখ্যালঘু তারা এপারে এসে কিন্তু তারা ভোটার হতে পারতো, তাতে তো কোনো বাধা ছিল না। কিন্তু যেহেতু ভোট ব্যাংক হিসাবে এবং জঙ্গিদের আখড়া হিসাবে সবথেকে সেফ করিডর হচ্ছে এই পশ্চিমবঙ্গ। আপনারা জঙ্গিপুর বলুন, আপনারা মালদা বলুন, আপনারা কোচবিহার এবং বিভিন্ন বনগাঁ, বিভিন্ন এই বর্ডার সংলগ্ন এলাকায় বিভিন্ন সাইবার ক্যাফে আছে, যেখানে 10,000 টাকা থেকে 40,000 টাকা অবধি দিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের ভোটার আই কার্ড, আধার কার্ড এগুলো করানো হচ্ছে। এবং তার রেসিডেন্স সার্টিফিকেট কোথা থেকে আসছে? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তার অন্যান্য তার যে পরিচয়, তার বাবা মা এখানে যে থাকলে যাতে ভোটার আই কার্ড, আধার কার্ড হয়, সেগুলো কে তৈরি করে দিচ্ছে? কিভাবে এই ভোটার তৈরি হচ্ছে? এই লাভলি খাতুনকে, আজকে এই নিউটনকে, যাদের এই সুলতান শেখকে, দেখুন আমরা বারবার বলেছি যে এই বঙ্গকে, এই বাংলাকে বাংলাদেশ বানানোর যে প্রচেষ্টা এবং সব থেকে জঙ্গি আনসারুল্লাহ বাংলা থেকে সমস্ত জঙ্গিদের সেফ করিডর, প্রধানমন্ত্রীকে মারার ছক করছে যে সেও এই কলকাতা থেকে ট্রেন ধরছে, সিম কার্ড এই কলকাতার পাওয়া যাচ্ছে জঙ্গিদের হাতে, এবং সমস্ত জায়গায় এই বাংলাদেশি এবং জঙ্গি তাদের সেফ করিডর হচ্ছে এই বাংলা। কারণ হচ্ছে এখানে খুব সহজে একদম প্রশাসনের সহযোগিতায়, একটু আগে আপনি মন্টুরাম পাখিরার কথা বলছিলেন, তা তিনি কি বলছেন কারা করছে এগুলো? বিডিও অফিস থেকে করানো হচ্ছে। তা বিডিও অফিসে কারা? আমরা তো বলেছিলাম যে পঞ্চায়েত ভোটে বিভিন্ন জায়গায় যে আমাদের ভোটার যে লুট হয়েছে, ভোটার ব্যালট বক্স, আমরা সেগুলো বনের মধ্যে, জলের মধ্যে, রাস্তার মধ্যে পেয়েছিলাম। কাদের নেতৃত্বে করানো হয়েছিল? কার নির্দেশে করানো হয়েছিল? এই বিডিও অফিস, এই বিডিও এদের নেতৃত্বে হয়েছিল, তার মাথায় বসে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ তার নির্দেশেই আজকে ভোট লুট থেকে আরম্ভ করে, বাংলাদেশি ভোটার থেকে আরম্ভ করে, জঙ্গি থেকে আরম্ভ করে সবাই ঢুকতে পারে। কারণ এই পশ্চিমবঙ্গে একটা পাতাও হেলে না মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া। কিন্তু মুখ্যমন্ত্রী তো প্রশ্রয় দেন না এগুলোতে। মুখ্যমন্ত্রী তিনি আজকে খুব গুরুত্ব সহকারে জানিয়ে দিয়েছেন জমি জট কেটে আজ নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে, ছাড়পত্র দেওয়া হয়েছে এবং যে জায়গার কথা বলা হয়েছিল সেটা সম্পূর্ণ দেওয়া হলো। দেখুন, মুখ্যমন্ত্রী সামনে স্বীকার করবেন না তো কেন করবেন? স্বভাবতই তিনি তো তার যে নেতা, তার যে হ্যান্ড, তাদের নিচে নামিয়ে দিয়েছেন, তোমরা করো। উনি কি বলবেন কখনো আমি করেছি? কখনো বলবেন না। কারণ ভুয়ো ভোটার নিয়ে তিনি যখন, আপনাদের মনে আছে সম্ভবত 2006-এ তিনি সংসদে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, স্পিকারের মুখের উপর কাগজ তিনি ছুড়ে দিয়েছিলেন যে এই ভোটার লিস্ট ভুলে ভরা, এই সংশোধন না করলে কখনোই এই পশ্চিমবঙ্গের পরিবর্তন সম্ভব নয়। এবং এইটাকে হাতিয়ার করে, আমি বলি না সিপিএম এর মেধাবী ছাত্রী তৃণমূল, তাকে তিনি হাতিয়ার করে আরো বেশি করে, আরো সহযোগ করে এই বিডিওদের নামিয়ে, এসডিওদের নামিয়ে, প্রশাসনকে নামিয়ে, পুলিশকে নামিয়ে, আপনি বলুন তো বাংলাদেশ থেকে আসছে আজকে অনুব্রত মণ্ডল, আজকে কিভাবে একজন আইসির মা তার বউ তাকে এই ধরনের ভাষা বলছে, তাহলে নিচু স্তরের যারা নেতা তারা কি শিখছে? আমি বলছি যে সৌরভদা তো বলছিল একটা কথা, আমি বলছি এই বীরভূমের বাক্যে দেখে সারা পশ্চিমবঙ্গের নেতারা কি শিখছে? ঠিক আছে, আমি আসছি তারপরে। আমি বলছি যে অনুব্রত মণ্ডলকে দেখে সেটা দেখে দাঁড়িয়ে সুলতান কি কাজ করলো সেটা আমি পরে আসছি। কিন্তু আবার প্রশ্ন হচ্ছে, সৌরভদারা বলছিল যে তৃণমূল এইগুলোকে সমর্থন করে না, টিএমসিপির কিনা তারা ক্ষতিও দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এরা যারা এখানে তৈরি হয়ে যাচ্ছে, এদের পেছনে সাপোর্ট তাহলে পরে কারা দিচ্ছে? দেখুন, সাপোর্ট শাসক দল দিচ্ছে। ভোটার কার্ড তৈরি করতে গেলে কি কি লাগে আমরা প্রত্যেকে জানি, সেগুলো কোথা থেকে পাওয়া যায়? প্রশাসন কাদের আছে, পঞ্চায়েত কাদের আছে, পৌরসভা কাদের আছে, কারা দিচ্ছে বলুন আপনারা? আজকে এই লাভলি খাতুন কিভাবে সে একজন পঞ্চায়েত প্রধান হয়ে দাঁড়ালো জানেন না? এরকম লাভলি খাতুন আরো আছে, খোঁজ করুন। কোনো কারণবশত এটা ধরা পড়েছে, তাই আপনি জানতে পেরেছেন। ঘরে ঘরে বাড়ি বাড়ি যাচ্ছে, এগুলো যাতে না হয় বা না ঘটে সেগুলো দেখতে। ফলস ভোট আছে, আমরা বারবার বলেছি বাংলাদেশিরা বুথে বুথে আছে, এটাকে সুকৌশলে ঢোকানো হচ্ছে। আমি বলছি এই ভোট ছাড়া তৃণমূল জিততে পারবে না। আজকে যদি সঠিকভাবে এই ভোটার লিস্ট ঠিকভাবে তৈরি করা হয়, এই ভোটার লিস্ট যদি কারেকশন করা হয়, কোনো মতে এই ক্ষমতায় থাকবে না তৃণমূল কংগ্রেস। এটা চ্যালেঞ্জ করে আমরা বলতে পারি। এই ভুয়ো ভোটার, এই বাংলাদেশি ভোটার ঢুকিয়ে এইভাবে ফলস ভোট করিয়ে, এবং আমি বলছি বিডিও, এসডিও, পুলিশ সবাইকে কাজে লাগিয়ে আজকে পশ্চিমবঙ্গকে লুট করা হয় ক্ষমতায় থাকার জন্য। কারণ ক্ষমতায় না থাকলে এই ধরনের দুর্নীতি, এই ধরনের পকেট ভর্তির কাজ,
এই ধরনের জোচ্চুরি, এই ধরনের প্রতারণা কখনোই করতে পারবে না নেতারা। সৌরভদার কাছে একটু আসি সংক্ষেপে আমি, এবং প্রধান লোক। ওকে, আমি সৌরভদা, আমার প্রশ্নটা হচ্ছে ফাল্গুনিদিকে করবার চেষ্টা করছিলাম যে আপনারা বা তৃণমূলের তরফ থেকে তো বাড়ি বাড়ি গিয়ে এই গোটা পরিস্থিতিগুলো দেখা হচ্ছে, তার মধ্যে একবারের জন্য চোখে পড়লো না যে এরকম এই ব্যক্তিগুলো যে রয়ে গিয়েছে এদের কিভাবে তারা এই ভোটার কার্ড আধার কার্ড পেলো, মানে খতিয়ে দেখা হলো না? তৃণমূল দেখলো না কিছু? না, আমি তো প্রথমেই একটা কথা বলে দিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুরু করেছে, পরিষ্কার বলে দিয়েছে কোনো রকম ফলস ভোট বা অনুপ্রবেশ বা এদিক ওদিকের ভোট, অন্য রাজ্যের ভোট যাতে এখানে না হয় সেই অভিযান শুরু হোক। সেই অভিযান বলছি, সেই অভিযান শুরু হয়েছে। ফাল্গুনিদার সঙ্গে সেই অভিযানের সঙ্গে সঙ্গে রয়েছে। এখন টিভি ক্যামেরার সামনে একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় তাই বলছে, কিন্তু অ্যাকচুয়ালি মনে মনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। না, আমি বলছি কাকদ্বীপে তারা যায়নি তৃণমূলের তরফ থেকে? কাকদ্বীপে তো আমরা সেখানে খুঁজে পাইনি। বলেছিলেন তো 2006 সালে, আজকে কেন শুরু করলেন? কেন ক্ষমতায় আসার পর শুরু করেননি? আপনাদের কথা আমাদের চলতেই থাকে, কারণ এই চলতেই থাকে। আপনাদের প্রশ্ন ছিল, আপনার নেত্রীর প্রশ্ন ছিল, আজকে এসে আপনি বলছেন যে আপনি ভুয়ো ভোটের তালিকা আজকে সংশোধন হচ্ছে, সেদিন কেন হয়নি? তাহলে আপনারা সেদিন থেকে সেই ভুয়ো ভোট নিয়ে জিতে এসেছেন, যেটাকে আপনারা সরিয়ে দিতে বলেছিলেন, তার সহযোগিতায় আপনারা জিতে এসেছেন। আচ্ছা হলো, দিল্লিতে ভুয়ো ভোটে জিতেছেন না আপনারা? জানেন সেটা? দিল্লিতে যে আপনারা জিতেছেন সে ভুয়ো ভোটে জিতেছে, সমস্ত অন্য রাজ্য থেকে এনে এনে ভোট করিয়ে লাখ লাখ ভোটে জিতেছে। চলো, হ্যাঁ, ভোট হয়ে গেল, ফলাফল হয়ে গেছে, সবই হয়ে গেছে। সেটাই, একদম তাই, একদম জায়গা আছে আমি জানি না। এখান থেকে মানুষ যদি বাইরে কাজ করে, পরিযায়ী শ্রমিক, তার জন্য অন্যরা দায়ী নয়, তার জন্য সেখানকার লোক দায়ী। আজকে দিল্লিতে গিয়ে কাজ করতে পারে বিভিন্ন রাজ্যের মানুষজন, কারণ সেখানে আমার প্রশ্ন হচ্ছে আমার রাজ্যের ভোটার ভোট দিতে পারছে না, সে বলছে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করতে পারছি না, ওপার বাংলা থেকে এসে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে নিচ্ছে। এটা কি ধরনের যুক্তি? তাদের জানেন এখানকার সঠিক যারা ভোটার তাদের লিস্ট থেকে নাম্বার যাচ্ছে আর এদের নাম সেখানে সংযুক্ত। অদ্ভুত। আমরা বাংলার মানুষ, আমরাই প্রশ্ন করছি, আমরা জানি না উত্তর পাবো কিনা। সমীর বাবুর কাছে আসবো। বেশ, আমি গুরুত্ব রাখে এই জায়গায় সমীর বাবুর মন্তব্য আমি ডেফিনেটলি শোনবার চেষ্টা করবো। তবে তার আগে এই মুহূর্তে খবরটা আরো একবার জানিয়ে দিই, নবান্নের তরফ থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। জমি জট ইতিমধ্যেই কাটলো। বিএসএফ কে জমি নিয়ে যে জট তৈরি হয়েছিল সেটা ইতিমধ্যে কেটে গিয়েছে। আমি একটুখানি দেখাবারও চেষ্টা করি আপনাদেরকে। আর দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দাবি অনুযায়ী জমির জন্য ছাড়পত্র নবান্ন ইতিমধ্যে দিয়েছে। বিএসএফ এর হাতে সেই জমি যত দ্রুত সম্ভব তুলে দেওয়া হবে। 300 একরেরও বেশি জমি, সেই 300 একরের বেশি জমির জটটা কেটে গিয়েছে। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন জমি দেওয়া হয়েছে, আমরা এর আগে শুনেছি। বিএসএফ পাল্টা দাবি করছিল যে প্রয়োজনীয় জমি তারা পায়নি, প্রয়োজনীয় জমি এই মুহূর্তে পাওয়া গিয়েছে, সেই জট কেটেছে। আপাততভাবে এই বার্তা আমরা নবান্ন মারফত জানতে পারছি। ফলত এই জট কাটলো, তাহলে পরে কি অনুপ্রবেশ আর হবে না? যদি অনুপ্রবেশ না হয় তাহলে পরে এদের বিরুদ্ধে ডেফিনেটলি ব্যবস্থা নেওয়া যাবে এবং এরা এখানে থাকতে পারবে না, অর্থাৎ এই ধরনের নিউটন, সুলতান যারা রয়েছে। আমি এই প্রসঙ্গে প্রশ্নের জায়গায় ডেফিনেটলি আসবো সমীর বাবুর কাছে। ঠিক এই জায়গায় সমীর বাবু, অবশেষে জমি জট নয় কাটলো, কিন্তু তারপরেও কি অনুপ্রবেশকে রোখা যাবে? প্রথমে একটুখানি সময় নেব, আপনাদের কাছ থেকে অনুরোধ করছি যে আমরা টার্মিনোলজি যেগুলো ইউজ করি আমার মনে হয় একটুখানি ওটা ডিটেলসে জানা দরকার। অনুপ্রবেশটাকে আমরা খুব লুজলি ব্যবহার করি। আচ্ছা, আমরা যদি অনুপ্রবেশের ইংরেজিটা ইনফিল্ট্রেশন ধরি, তাহলে যারা ইনফিল্ট্রেটার তাদের একটা ডেফিনিশন আছে। হু ইজ অ্যান ইনফিল্ট্রেটার? যে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে যে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র তার যতটা তুমি ভেতরে ঢুকে যে যতটা তাকে ড্যামেজ করতে পারো। আমরা মিলিয়ে ফেলছি যারা ইল্লিগাল এন্ট্রান্ট, অবৈধ যারা প্রবেশ করছে তাদের সঙ্গে কিন্তু এই যেটা বলা হচ্ছে ইনফিল্ট্রেটার, তাদের কিন্তু নেই। কারণ অবৈধ যেহেতু ওখান থেকে হয়তো সম্ভবত হিন্দুরা যারা, তারা পাসপোর্ট কিংবা পায় না ওখান থেকে, সেই জায়গার থেকে তারা নিজেদের যতটুকু আছে সন্তান নিয়ে তারা চেষ্টা করে পার্শ্ববর্তী যেটা হিন্দু রাষ্ট্র সেখানে আসতে। থার্ডলি যেটা হচ্ছে যেটা আমরা বলি যে মাইগ্রেশন, এখন অনেক সময় দেখা যাচ্ছে সেটাও আমরা ইনফিল্ট্রেশনের মধ্যে আমরা করে ফেলছি। আজকে ধরুন চট্টগ্রামে প্রচণ্ড প্রত্যেক বছরই হয় যে ওখানে প্রচণ্ডভাবে এই যে ইয়েগুলো হয়, বন্যা এবং সেই সঙ্গে যে ইয়েগুলো রয়েছে সেই সময়, তখন তাদের কাছে আর কোনো রাস্তা থাকে না কোথায় গিয়ে বাঁচবো। কিন্তু তাদেরও যদি আমরা বলি ইনফিল্ট্রেটার, আমার মনে হয় যে আমরা শব্দটাকে একটুখানি করছি, এটা আমার ব্যক্তিগত মত। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে 350
যে একর জমি। আমি বোধহয় তোমাদের ইয়েতে একটা ইয়ে দিয়েছিলাম, একটা ফোন ইন দিয়েছিলাম কিছুক্ষণ আমার আসার আগে। হ্যাঁ, সেইটা হচ্ছে দেখো বিএসএফের আমি যেটা বললাম যে দের হয় মগর দুরস্ত হয়, যে আমাদের এখন মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছেন যে দেশ সবচাইতে আগে এবং দেশের সুরক্ষা তার সঙ্গে সেটাও সবচাইতে প্রথমে দেওয়া দরকার। কারণটা হচ্ছে এই যে আমাদের যেটা আমরা বলি বিওপি, যেটাকে আমরা বলি বিওপি, যেখানে এইগুলো তো ইয়ে ডিপ্লয় হবে, বর্ডার আউটপোস্ট। এখন অনেকে আমরা বলি যে বিএসএফ তাদের দায়িত্ব কী, তাদের দায়িত্বটা বড় সিম্পলি ইয়ে করা আছে যে টু prevent entry and exit from either country without valid documents. Number 2, to instill a sense of belonging, and also সেইটা হচ্ছে যে আমরা আছি, তোমরা ভয় পেও না, এটা বিএসএফের এটা আমরা মেনটেন কিছুটা করার মাঝখানে হয়েছিল। ঢুকছে কি করে মানে না আমি বলিনি একটু নিশ্চয়ই তোমার ইয়েটা। আচ্ছা, এখন প্রশ্ন যদি আমি বলি, অনেকেই হয়তো একটুখানি নারাজ হবেন যে বিএসএফের সার্টেনলি দে আর রেসপন্সিবল, যদি একজনও ঢোকে অবৈধভাবে, সেই যেই হোক না কেন, সেটা অবৈধভাবে যদি ঢোকে তাহলে সেটাকে বিএসএফের তার সেই দায়িত্ব এড়াতে পারে না, আমি এটা বলছি ক্লিয়ারলি। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে আজকে যে জায়গাটা তুমি দেখো, যদি তোমরা এই যে ইলেকশন, গতবার ইলেকশনে ৭৫,০০০ যে আমাদের ট্রুপস তাদের ডিপ্লয় করা হয়েছিল কমসে কম 3 মাসের জন্য। এরাই তো বর্ডারে গিয়ে তারা ইয়ে করবে, সেখানে তো আমি কোথাও তো এক্সট্রা লোক কেউ দিতে পারবে না। বাট দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ সেটা ইলেকশন। এই যে একটা ইয়ে হয়েছে যেটা একটা আপনাদের এখন দেখা যাচ্ছে যে বাই ইলেকশন বোধহয়, সেখানে 16 কোম্পানি চলে গেছে। তো আই হ্যাভ গট দ্য, সাপোজ আমি যদি আমাকে একজন সীমা প্রহরী হিসাবে ধরি, তাহলে আমার যে মিনিমাম রিকোয়ারমেন্ট, এভরি বডি ইজ অ্যাকাউন্টেড ফর। তাকে যখন আমরা ইয়ে করছি, সার্ভিসটাকে তাকে জয়েন করতে দিচ্ছি, তার পেছনে কি কি কাজ আছে এবং সেগুলো করতে হবে। অনেকে বললেন যে 350-এ এটা কী হবে, এমন তাহলে আপনাকে আর একটু বোঝাতে হবে আমাকে। সেই বোঝানোটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা, ঠিক আছে স্যার, আপনি যেটা বলছেন অনেকটা ভাস্ট জায়গা, আমি আসছি ডেফিনেটলি আপনার কাছ থেকে এই প্রসঙ্গটা আমি আরও একবার বিস্তারিত জানবার চেষ্টা করব। যারা এ ধরনের অনুপ্রবেশকারীদেরকে মদত দিচ্ছে, অনেকে এই জায়গা থেকে প্রশ্ন তোলেন যে ভোট ব্যাংকের স্বার্থে, তো ভোট ব্যাংকের স্বার্থে কারা এদেরকে মদত দিচ্ছে, কারা চায় এদের ভোট, খুব বড় একটা প্রশ্নের জায়গা। আবার সমীরবাবুর কাছে আমরা কথা বলছিলাম, সমীরবাবু রয়েছেন, তিনি ভোট পলিটিক্সের জায়গাটা খুব স্পষ্টভাবে নিয়ে এসছেন এই জায়গা। আমরা কার্তিক মহারাজের বক্তব্য পেয়েছি ভোট পলিটিক্স নিয়েই, তিনি খুব গুরুত্ব সহকারে একটা বক্তব্য তার রেখেছেন। আমি আসবো তার আগে কার্তিক মহারাজের বক্তব্য, তার আগে আমি সমীরবাবুর কাছে আরও একবার আসবার চেষ্টা করি। স্যার, যেটা আপনি বলছিলেন, এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমার এটাই প্রশ্ন ছিল যে এত কিছু হলো, জট নয় কাটলো, কিন্তু তারপরেও কি এই জিনিসটা রোখা যাবে? আমরা নিউটনদেরকে আর দেখবো না, এখানে সুষ্ঠুভাবে ভোট হবে, এই বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বনুপ্রবেশ করেছেন তারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হবে না, এটা কি হবে সম্ভব? আপনি আমাকে বলছেন? হ্যাঁ স্যার, আপনার ঠিক আছে। না, এটা এত পোরাস বর্ডার, এবং আমরা যেটা ওয়েস্টার্নে দেখি পাঞ্জাব কিংবা গুজরাট কিংবা রাজস্থান, তার সঙ্গে কিন্তু আমাদের তুলনা চলে না। এই জন্যে তারা কিন্তু যেখানে যেখানে যে ইয়ে হয়েছিল, প্রত্যেকটা 1-to-1 এক্সচেঞ্জ হয়ে গেছিলো 47-এ সেখানটায়। আর আমাদেরটা কী হয়েছে যে আমাদেরটা এখানটায় কিন্তু আর একই আমাদের সব কিছু যে জায়গাটায়, সেটা হচ্ছে যে আমাদের দুটো অসুবিধা আছে এই অনুপ্রবেশ কিংবা অবৈধ প্রবেশ কিংবা মাইগ্রেশন। সেটা হচ্ছে যে আমাদের সংখ্যা বাঙালি ছেলেদের অনেক কম ভিসাভি অন্য রাজ্যে যারা হিন্দি, যার ফলে কী হয় অনেক সময় আমরা, ইনফ্যাক্ট ওয়েন আই ওয়াজ দ্য চিফ অফ স্টাফ হিয়ার, আমি হিন্দিতে রোমান হিন্দুস্তানিতে লিখে দিয়েছিলাম যে গুড মর্নিং, এইসব নমস্কার, কেমন আছেন, এই ধরনের করে, যাতে উই ক্যান ব্রেক দ্য ব্যারিয়ার বিটুইন দি পিপল অ্যান্ড দ্য ইউনিফর্ম। বুঝলাম। সেই জায়গাটা আমার মনে হয় যে আরও অনেক কিছু, খালি এতগুলো লোক আমরা একটা 300 না 350 একর দিচ্ছে, সেই 350 একর অল অ্যালং দ্য, এবং এটা কবে মেটেরিয়ালাইজ করবে, আই হ্যাভ মাই ডাউট। হোয়াই আই এম টেলিং ডাউট, যে এই যাদের ওখান থেকে সরানো হবে তাদের তো রিহ্যাবিলিটেশন দিতে হবে, তারা তো অন্য কোথাও চলে যেতে পারে। এখানে তো একাংশে বিএসএফও জড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ শাসক দলও করেছে, যে কোন ইনফিল্ট্রেশন হচ্ছে,
না না, ইললিগাল এন্ট্রি তো হচ্ছে, আমরা তো বলছি, কারণ আটকাতে পারছে না। না কেন আটকাতে পারছে না? ফাইন, একটা প্রশ্ন আমি আগেই দিয়ে দিয়েছিলাম যে ইলেকশন যদি বছরের 10বার করে হয় তাহলে তারা তো নিজের ডিউটি করতে পারছে না, দ্যাট ইজ দেয়ার প্রাইমারি ডিউটি। নাম্বার টু 750 কিলোমিটার এখনো পর্যন্ত আনফেন্স রয়েছে, ডিসপাইট রিপিটেড রিকোয়েস্ট টু দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড অলসো দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে 350 একর জমি দেওয়ার পরেও এখনো বলছেন 750 একর জমি। 350 একর তো হার্ডলি এনিথিং। হোয়াট ইজ 350 একর? ওকে। আর এই আমাদের প্রত্যেকটা বিওপির একটা আছে, আমাদের মাস্টার প্ল্যান আছে, যে সেখানে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রেংথ অ্যান্ড ওই যে কতটা সেন্সিটিভিটি আর কতটা ভালনারেবল সেই এরিয়াটা, তার উপরে বেস করে আমরা ডিপ্লয়মেন্ট করি। নট অনলি দ্যাট, আমরা এক ধরনের আমরা বিওপি গত 20 বছর ধরে যেগুলো খুবই ভালনারেবল, সেখানে আমরা কম্পোজিট বিওপি করেছি। কম্পোজিট বিওপি এই জন্যে যে আজকে আমাদের সঙ্গে কিন্তু মহিলা যারা আছেন বিএসএফে, রিসেন্টলি তোমরা বোধহয় দেখেছো বিওপিতে যে আমার ওয়ান অফ মাই কোম্পানি কমান্ডার্স, তিনি তার বিএস মানে পাকিস্তানে ঢুকে ড্যামেজ করে চলে এসছে, তাই না? একদম। এবং এই স্ট্রং জায়গা ডেফিনেটলি রয়েছে। আমি এইটাই স্যার, আমি আসছি আপনার কাছে। আপনি যেটা বলছেন এই জায়গাটা আপনি রাখুন স্যার আপনার কাছে। আমি আরও দ্রুত আপনার কাছে আসবার পর তার আগে একটু কার্তিক মহারাজের বক্তব্যটা শোনাই, কারণ এই যে ভোট পলিটিক্স এটা কত বড় বালাই, খুব দ্রুত সেই মানে বক্তব্যটা একবার শোনাই, তারপর আমি অমিতাভদার কাছে আসবো। শুনুন। ভারতবর্ষের এই ধর্মের সঙ্গে যদি রাজনীতি না থাকে, ধর্মহীন যদি রাজনীতি হয়, তারা শুধুমাত্র ভোটের ফায়দা লুটার জন্য তারা যে যখন সরকারে থাকে তারা এরকম নীতি নিয়মহীন কাজ করে। রিলিজিয়ান উইদাউট পলিটিক্স, পলিটিক্স উইদাউট রিলিজিয়ান, গ্যাম্বলিং ইন দ্য হিউম্যান ডিস্ট্রেস। বামফ্রন্ট সরকার যখন ছিল তারা এই কাজ করেছেন, এখন এই সরকার করছে, আবার সরকার পরিবর্তন, তারাও এই কাজ করবে। আমাদের তো ভারতবর্ষের সনাতন ধর্মের বাংলায় বিশেষ করে আমাদের মিছিল করতে গেলে, আমাদের মিটিং করতে গেলে, আমাদের পুজো করতে গেলে আমাদের পারমিশন নিতে হয়। পাশাপাশি অন্য ধর্মের মানুষগুলো তারা মিটিং করেন, তারা মিছিল করেন, তারা কিছু করেন, তাদের কোনো পারমিশন লাগে না। এমনই ধর্মনিরপেক্ষ আজকে এটা কারণে তো আজকে এই ঘটনা ঘটছে। বেশ, এই হচ্ছে বক্তব্য, খুব সুন্দর এই জায়গা থেকে দাঁড়িয়ে। ভোট পলিটিক্স কেন, কি কারণ, যারা ছিল, যারা আছে, আগামী দিনে যারা আসবে প্রত্যেকে ইউজ করবে, তাহলে পরে এটা ইউজ হবেই প্রতি মুহূর্তে, তাহলে এটাকে আটকানো যাবে না। অমিতাভদা? হ্যাঁ, মানে প্রশ্নটা যদি এরকম হয় যে রাজনীতির প্রাঙ্গণে কোন ধর্ম কতখানি সুবিধা আদায় করে নিতে পারছে এবং কোন ধর্ম বঞ্চিত থেকে যাচ্ছে, তাহলে এই অভিযোগ পাল্টা অভিযোগের খেলাটা চলবে। এই জন্য আমরা গোড়া থেকে বলেছি যে ধর্ম এবং রাজনীতিকে আলাদা আলাদা দুটো জায়গায় রাখা দরকার। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এখন ব্যাপারটা কি জানো তো, বাঙালির একটা চিরকালের, বাঙালি কেন সারা ভারতবর্ষের সমস্ত মানুষের মধ্যে এই প্রবণতা আছে, চিকিৎসা বিজ্ঞানটা সবাই একটু একটু বোঝেন, ডাক্তারি সবাই একটু একটু করতে পারেন, জানেন পেটের ওষুধ কোন ট্যাবলেট খেতে হবে, ঘুমের জন্য কোন ট্যাবলেট খেতে হবে, সবাই জানেন, প্রেসক্রিপশনে তার ঠিক একই রকম ভাবে রাজনীতির বিষয়েও অভিমত দেওয়ার সময় এরকম বিশেষজ্ঞের মতো অভিমত দিচ্ছেন কোনো ধর্মগুরু বা কোনো সন্ন্যাসী, সেও আমাদের দেখতে হবে। সেখানে আপনি রাজনৈতিক বিশেষজ্ঞ বা বিশ্লেষক কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যকে সব লোকে মনে করবে এগুলো রাজনীতির কথা উঠে আসছে। ওরা অনেক বেশি পার্টিনেন্ট কমেন্ট করছেন, কারণ ওরা তো ধর্মীয় মানুষ, ওরা সামাজিক মানুষ, ফলে বলতেই পারে। আসলে আমরা বোধহয় একটা জিনিস ভুলে গেছি যে আধুনিক সভ্যতা আমাদেরকে কম্পার্টমেন্টালাইজ করে দিয়েছে জ্ঞানের বিষয়ের নানান জায়গায়, সেখানে বিশেষ দক্ষতা লাগে। যে তুমি অ্যাঙ্কারের ভূমিকাটা পালন করছো মণিময়, তার কারণ তুমি এই বিষয়ে দক্ষ। এই জায়গাটাতে আমি ততটা দক্ষ নই, সৌরভ ততটা দক্ষ নয়, ফাল্গুনি ততটা দক্ষ নয়, তাতে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করতাম। এই দক্ষতা ভিত্তিক ক্ষেত্রগুলোতে দক্ষ ব্যক্তিরাই যদি অভিমত দেন, আমার মনে হয় সেইটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। 1, 2, ভারতবর্ষের মধ্যে একটি বহুমাত্রিক গণতন্ত্র, সে তার আপন শক্তিতেই টিকে আছে এবং টিকে থাকবেও। যতবার তাকে সংকট ঘনীভূত হবে, সেটা ধর্মকেন্দ্রিক হোক, সেটা দলীয় রাজনীতি কেন্দ্রিক হোক, কিংবা অন্য যে কোনো স্বার্থ কেন্দ্রিক দ্বন্দ্ব এসে উপস্থিত হোক না কেন, ভারতীয় গণতন্ত্র তার নিজের শক্তিতেই আবার বলিয়ান হবে, আবার সশক্ত হবে এবং নিজের শক্তিকে সে নিজে পুনরুদ্ধার করে নেওয়ার মতো ভারতীয় গণতন্ত্রের নিজস্ব একটা মেকানিজম আছে। এর উপরে আস্থা হারালে চলবে না। সেই মেকানিজম আমাদের দেশের সংবিধানে কেন অমিতাভদা আপনি বলুন তো? আস্থা তো হারিয়ে যাচ্ছে। আপনি ভালো, আমি একটুখানি ছবিটা দেখ, আমি আসছি আপনার কাছে। আপনি ভাবুন একবার, সুলতান, তার নামের ব্যাখ্যায় কি হয় আমরা জানি, সেই নাম মানে বিশেষভাবে শক্তিশালী বা সাম্রাজ্যের একজন সুলতান হিসেবে সেই নামের ব্যাখ্যা হয়, কিন্তু তার যে এই ইমেজ হবে এটা তো আমরা ভাবতে পারি না।
এই কথাটাই আমাকে একটা বাক্য খালি বলতে দাও। একদম বলুন। এই কথাটাই আমি বলতে চাইছি যে তুমি যখন অ্যাঙ্কার হয়েছো, তুমি কিভাবে অ্যাঙ্কার হতে হবে তার বিষয়টা প্রেক্ষিতটা পুরোটা জেনে, ক্যামেরা বুঝে, মনিটর বুঝে তুমি এই কাজটা করছো। তেমনি যিনি শাসক হবেন তাকেও সংবিধান বুঝে, সংবিধান কি বলেছে তার স্পিরিট বুঝে পরিচালনা করতে হবে। কোন শাসক যদি সংবিধানের স্পিরিট বুঝতে মানে অসম্মত হন, সেটা যদি না পারেন, তাহলে সেক্ষেত্রে অপশাসনের সুযোগটা আরো বেড়ে যায় এবং এই ধরনের অভিযোগগুলো সেই শাসক পক্ষের দিকে ধাবিত হবেই। এবং শাসক যদি সংবিধানকে অবজ্ঞা করে নিজের ইচ্ছে মতো শাসন চালাবার চেষ্টা করেন, তাহলে তার ছোট ছোট এজেন্সিও তিনি তৈরি করে নেবেন নানান জায়গায়। এই যে তুমি সুলতানের প্রসঙ্গ বলছো, আমি এখানে একটা পরিষ্কার জিনিস ধরিয়ে দিই, সাংবিধানিক ব্যবস্থার কথাই ধরিয়ে দিই। এতদিন পর্যন্ত, মানে এর আগে পর্যন্ত যে ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে রাজ্যের যত আমলা, পুলিশ কর্তা যারাই আছেন তাদের যে পদোন্নতি বা চাকরি বিষয়ক কনফিডেন্সিয়াল রিপোর্ট সেটি তৈরি করতেন স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব, অর্থাৎ এটা ছিল পুরোপুরি আমলাদের ব্যাপার। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী এসে সেই দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন। অর্থাৎ এখানে আর প্রশাসনের হাতে কোনো উপায় নেই বশংবদ হয়ে ভূমিকা পালন ছাড়া, গালিগালাজ খেয়ে হজম করা ছাড়া। নতুবা শেষমেশ হয়তো রিটায়ারমেন্টের পরে তাদের পেনশন হবে না, অথবা এমন তারা পোস্টিং পাবেন যে পোস্টিং দিয়ে মানে শেষ পর্যন্ত তাদের চাকরি করা, দময়ন্তী সেন থেকে শুরু করে ওই যে কিরণ, আমাদের যে শিলিগুড়িতে যে এসজেডি এর, আমি মেনে নিলাম, আমি ঘরে আমার মা বাবা বকলো, আমার দূর সম্পর্কের আত্মীয়রা বকলো, মারধরও করলো, ইনফ্যাক্ট আমি মেনে নিলাম এটা। কিন্তু এখন যদি আমাকে বাইরের লোকজন, সাধারণ মানুষ যদি মারে, আমি কি মেনে নিতে পারবো? এটা তো আমার কাছে চরম লজ্জা। মানে পুলিশ এখন কার্যত এই জায়গায় গিয়েছে, ভাবুন, বাংলাদেশ থেকে আসছে, এই রাজ্যে এসে মার খাচ্ছে পুলিশ, তাও আবার বাংলাদেশির হাতে। সে বাইরে থেকে এখানে এসছে, সে জমিয়ে ব্যবসা করছে, পুলিশের চোখে পড়ছে না, আবার পুলিশ যখন ধরতে যাচ্ছে পুলিশ আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে। আমি ছবিটা একটুখানি আমি অমিতাভদার কাছে আসবার আগে একটুখানি এই ছবিটা অন্তত পক্ষে ব্যাখ্যায় যাই, কারণ এটা যদি ছবি হয় সেটা কত বড় চরম লজ্জার আমি এটা জানি না, এটা আপনারা আরো ভালো করে বুঝতে পারছেন। আমরা টেবিলের তলায় পুলিশকে লুকোতে দেখেছি, আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক নেতা ফোন করে তার একেবারে উপর থেকে নিচ, বাড়ি থেকে আরো যা যা ব্লাবলা জায়গা আছে তা একেবারে সেই জায়গায় সে ধরনের মন্তব্য করে একদম উড়িয়ে দিয়েছেন, অথচ সেই রাজনৈতিক ব্যক্তির কিছু হয়নি, পুলিশের হয়েছে যিনি করেছিলেন। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেই সুলতান, সে আবার মেরেছে, সেই পুলিশকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ভাবুন একবার, এটা কত বড় চরম লজ্জার জায়গা। আমি একটু সৌরভদার কাছ থেকে লজ্জা প্রসঙ্গে একটুখানি কথা বলবার চেষ্টা করি, যেটা কত বড় লজ্জা। সৌরভদা, গতকাল উত্তরপ্রদেশে একটা বিয়ের প্রসেশন যাচ্ছিল, সেই বিয়ের প্রসেশনটা যাওয়ার সময় কোনো কারণে কোনো সমস্যা হয়েছে, পুলিশ কনস্টেবল সেই প্রসেশনটাকে একটু অন্য রাস্তা দিয়ে যেতে বলেছে বা একটু এদিক করে যেতে বলেছে। সেখানে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি, টিভিতেও দেখি যে সব জায়গাতে বা মোবাইলেও রয়েছে, পুলিশ কনস্টেবলকে সেখানকার যে বরযাত্রী মানে বেধড়ক মার মেরেছে, বেধড়ক মার পুলিশকে, বুঝলাম। আমি বলছি এইখানে তো সে বিজেপি করে, বা আমরা তো বলছি না যে উত্তরপ্রদেশে থাকে মানে সে বিজেপি করে, বলছি সেই উত্তরপ্রদেশে থাকে, সে হিন্দু, সে পুলিশকে মারলো, তা সে বিজেপি করে? নিশ্চয়ই এটা আমরা বলছি না, এটা বলতেও চাই না। এরকম কিছু ঘটনা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রতিদিন আকছার ঘটছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এটা ভাবতে হবে যে তার টাইটেল কি, এটা ভাবলে হবে না। তার টাইটেল সুলতান, তাই জন্য আমাদের বলতে হচ্ছে, আমাকে বলে নি, তাহলে তোমারটা পরে শুনবো। এই সুলতান নামটা বলার সঙ্গে সঙ্গে তোমরা জঙ্গি ঠঙ্গি সব নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, সাধ্বী প্রজ্ঞাকে, সাধ্বী প্রজ্ঞার নাম শুনেছো? না, কে জঙ্গি? না, আমি বলছি তোমরা বিভিন্ন যে জঙ্গি এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, বাংলাতে জঙ্গি সব ঢুকে পড়েছে, বাইরে থেকে এসে পুলিশ মারছে। আমি বলছি সাধ্বী প্রজ্ঞার নামটা কি শুনেছো? আমরা জঙ্গিদের আমি বলতে দাও, সাধ্বী প্রজ্ঞা তো এমন কেউ নয় যার নামটা তুমি প্রতিদিন ওই গুরুদেবের মতন করে তুমি জপ করবে। সাধ্বী প্রজ্ঞা কমলা রঙের ড্রেস পরে একজন সনাতনী হয়ে একটা দাঙ্গাবাজ, একটা খুনি, এটা আমরা বলছি না, এটা এনআইএ বলছে, তার ফাঁসি হওয়া উচিত এবং তাকে সাংসদ করেছে বিজেপি সরকার। তার সাথে এগুলো আমরা আমি এটাই বলতে চাইছি যে যারা খুনি হয়, তাহলে পরে আমাকে একটা বিষয় বলুন, তারা কমলা রঙের ড্রেস পরে বাংলাদেশ থেকে জঙ্গি ছাড়া পাওয়ার পর এক সেকেন্ড শুনে নিন আগে আমার কথা, তারপর আপনি অনেকক্ষণ চুপ। না চুপ থাকবেন কেন? তাহলে আপনাকে এটাও বলতে হবে যে জঙ্গি বাংলাদেশ থেকে ছাড়া পাওয়ার পর
এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি বলছেন যে ব্যবস্থা নিন, এরা এরকম এরকম করছে, আমাকে বলতে তাহলে পরে আপনি বলুন তাহলে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে এখানে? আমি পরিষ্কার একটা কথা বলছি, যারা কোনো টাইটেল দেখে কোনো ড্রেস দেখে তাদেরকে বিজেপি তৃণমূল তাদের কাছে প্রশ্ন করার কোনো দরকার নেই। দুষ্কৃতির কোনো পরিচয় একদম তাই। যেমন বাবা সেই দুষ্কৃতির হাতে আক্রান্ত হচ্ছে কি করে এই পুলিশ, আমার তো এটা প্রশ্ন। এবার পুলিশ তার মতন করে ব্যবস্থা নেবে, কি ব্যবস্থা নেবে না নেবে সেগুলো দেখতে হবে, সব আইনের মধ্যে থেকে তো করতে হবে। এবার আমি ঠিক আছে, আপনি যেটা বললেন এরপর আমি একটু ব্যাখ্যায় যাব এই জায়গা থেকে দাঁড়িয়ে, যে কেন এই সুলতান আরো ফেমাস, এই সুলতান সহ আরো সুলতানরা কি করে এখানে রাজ করছে কি করে, সেখানকার স্থানীয় মানুষ বলে দিচ্ছেন এরা কারা। তাই জন্যই বলছি ব্যাখ্যায় যাবো, একটু শুনুন স্থানীয় মানুষের বক্তব্য। মদ খেয়ে অল টাইম থাকে, এনি টাইম মদ খেয়ে থাকে, গাঁজা খেয়ে থাকে, এই মাঝে মাঝে ঝামেলা করে এদের বেশি, পুলিশের সঙ্গে বেশি না, ওদের নিজে পাবলিক সঙ্গে এরকম, হ্যাঁ এরকম এরকম এই মারপিট এইরকম এই ডালার জন্য এই জন্য এইসব ঝামেলা হয়। এই কিছুই ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, না রিক্স না থাকলে হবে কি করে? রিক্সতেই তো এদের বাইরে থেকে আসছে, এদেরকে তো তাড়াবার দরকার। এদের সব বাংলাদেশ থেকে আসছে, সব তো এখানে সব বাংলাদেশ ভরা আছে, আপনি দেখে নিন, খুঁজে নিন, পুরো বাংলাদেশই পাবে এখানকারই। তো ওখানে দেখো, ওখানে দাঁড়িয়ে আছে, ওদের লোক চাতালের মধ্যে ঘুমায়, হ্যাঁ হ্যাঁ সব জানে, পুলিশ না জানলে কি করে? এই এলাকাতে মানে বেশি করে আছে সব, বেশি করে আছে না, কারা আছে সব এরা? মনে সব বাংলাদেশি সব, না গাঁজা ফাজা খায়, মদ ফদ এখানে সব খায়, আর ওপেন খায়, যা ভাজা খায়, মদ ফদ খায়, চাতালে ঘুমাচ্ছে মাতাল, ভাবুন একবার। আর এরা আবার পুলিশকে আবার মেরে দিচ্ছে আবার, এবং ইতিমধ্যেই পুলিশ তিনি চিকিৎসাধীন রয়েছেন, এবং এরা সবাই বাংলাদেশি, যেটা পুলিশ বুঝতে পারছে না। যেমন সৌরভদা যেমন বলছেন যে আমিও জানি না, এগুলো নিয়ে খতিয়ে দেখতে হবে, পুলিশ ব্যবস্থা নেবে, অথচ স্থানীয় মানুষজন বলে দিচ্ছেন এরা কোথা থেকে এসছে, তাদের ঠিকুজি গোষ্ঠী সবকিছু। তাহলে পরে এবার বলুন পুলিশ কেন মার খাবে না? আমি খুব স্বাভাবিকভাবে অমিতাভদার কাছে আসবার আগে অন্ততপক্ষে একবার ফাল্গুনীদের কাছে আসবার চেষ্টা করি। এই হচ্ছে কি অবস্থা, এও বাংলাদেশ, এবং এই হচ্ছে ছবি। দেখুন, আধার কার্ড, ভোটার কার্ড তৈরি হচ্ছিল, এবারে বার্থ সার্টিফিকেট সেটাও তৈরি হচ্ছে, বারাসাত থেকে একজন মৌরি পরিচয় দিয়ে সেটাও করে ফেলছে। তা কাদের নেতৃত্বে, কাদের ছাতার তলায় দাঁড়িয়ে এরম করছে? সাধারণ মানুষ যেটা জানছে এরা বাংলাদেশ থেকে এসে এই ধরনের কাজ করছে, পুলিশ জানে না, সেখানকার প্রশাসন জানে না, ব্যর্থতা কার, কাদের মদতে করছে, অর্থাৎ জানে না, মানে আমি সত্যিই জানি না, না জেনে আমি কোনো ডিসাইড করতে পারছি না, কারণ আমার মাথা জানে ওদেরকে ঢোকাতে হবে, ওদের ভোটার করতে হবে, ওদের দ্বারা ভোট লুট করতে হবে। আগে জানতে হবে যে বিষয়টা কি আছে। তো অ্যাকচুয়ালি এরা জানে যে এদের দ্বারাই ভোট লুট হয়, এরাই আমাদের ভোটার, এরাই আমাদের দুধের গাই, এদের কিছু বলা যাবে না। আচ্ছা বলুন তো, মালদা মুর্শিদাবাদে যখন ঘটনা ঘটে গেল, পুলিশ কোথায় গিয়ে লোকালো? কেন বিএসএফ ডাকতে হলো? বলছিল বিএসএফ এর কথা, কেন ডাকতে হলো? কেন সেখানে দেখে দেখে হিন্দুর পরিবারের তার বাবা ছেলেকে ওই নৃশংসভাবে খুন হতে হলো? কারা করলো? ওখানে পুলিশ রিপোর্ট বেরিয়েছে, দেখুন সেখানে বহিরাগতদের নাম আছে, বাংলাদেশিদের নাম আছে, না সেখানকার লোকেদের নাম আছে। কারা করেছিল এই ঘটনা আপনারা দেখুন, আপনারা মিলিয়ে দেখুন। তো এই সরকার প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আপনি যে বললেন না যে ওটা সুলতান নয়, যারা এরকম হয় তাদের কোনো জাদা না, তাহলে বলুন আজকে হেলমেট পরে যদি রাস্তায় হিন্দুরা না বেরোয় আপনারা কেস হচ্ছে, যখন ফেস টুপি পরে যারা যাচ্ছে তাদের নামে কেন আপনারা কেস দিচ্ছেন না? কিসের জন্য এই দ্বিচারিতা, কিসের জন্য এই বৈধ সুযোগ সুবিধা বলুন আপনাদের? এবং আমি বলছি এই দুধের গাইদের কথা মমতা ব্যানার্জি বলেছে, এদের কথা স্বয়ং মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি বলছেন, তার নেতৃত্বে পুরো বাংলা আজকে এইভাবে অস্থির অবস্থা তৈরি হয়েছে, স্বৈরাচারী তৈরি হয়েছে, এবং এই ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে। তার জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী, এবং তিনি সব জানেন, সবাই জানে। তিনি জানেন না এই কারণে, কারণ ওদেরকে তিনি বের করতে চান না, তিনি ওদের লুট করাতে, ভোট দেওয়াতে, মানুষের অধিকার কেড়ে নিতে, গণতন্ত্র হরণ করতে, লুটপাট করতে, খুন করতে, পুলিশ মারতে কাজে লাগান, তাই তিনি জানেন। সৌরভদা, এই নিউটন সুলতানদের অবারিত দ্বারাই বাংলা কি করে হতে পারে আমাকে একটুখানি বলে দিন। আমি 30 সেকেন্ড আপনার থেকে সময় নেবো, বেশি না। আমি তো বারবার বলছি কোনো অবারিত দ্বারের প্রশ্নই নেই। এখানে যারা বলছে, আমি একটা কথা বলি, পুলিশ মার খাবে বাংলাদেশের হাতে, একদম তো আমি তো বলছি পুলিশ পুলিশের কাজ করুক, পুলিশ পুলিশের কাজ করুক, এটা পুলিশের কাজ করবে। এই যেমন পুলওয়ামার সময়, ফাল্গুনী তোমার সময় কথা বলি না, আমি বলছি না, খুব স্বাভাবিক। আমি যদি কথা বলি, যেমন পুলিশকে যদি এরকম ধরনের বক্তব্য করে, বাইরে থেকে এসে তারা যদি এখানে দাঁড়িয়ে এই ধরনের অসভ্যতামি করে, ওই পুলিশ যে পুলিশের যা কাজে যে পুলিশ করবে, করতে গিয়ে তোমার কাজে যে প্রশাসন করবে, করতে গিয়ে তোমার খাচ্ছে না, না তাই তো বলছি। তখন এদের ভাবরও একবার কোথায় গিয়েছে, এরা ব্যবসা করছে এখানে, আমার বাংলায় কোনো ব্যবসা করতে পারছে না কোনো কেউ, তাহলে ওই জায়গায় যারা অবৈধভাবে এখানে ব্যবসা করছে না পুলিশ জানে না?
আমার বাংলার যারা ছেলেমেয়েরা রয়েছেন, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতির মধ্যে পড়ে তারা ব্যবসা করতে পারছে না, তারা কোথায় যাবেন কি করবেন বুঝে উঠতে পারছে না, অথচ এরা বাংলাদেশ থেকে আসছে, এখানে সবকিছু করতে পারছে, কি করে সম্ভব? না, তো বিহার থেকে এসে তো প্রচুর বাংলা জায়গাা দখল করে রেখে দিয়েছে। আরে করতে পারে, কি করে সম্ভব? বিহার তো আমাদের রাজ্য। বিহারিগুলো আমার দেশের কথা আর একখানা বিহারের দেশের কথা, এই দুটো এক হয়ে গেল, আমি জানি না। বিহারিগুলো এসে বাংলায় কি আরে বিহার তো আমার দেশের, এসে বাংলার ফুটপাত দখল বিহার করে আমার দেশের। আরে বাবা, দেশের হলে অদ্ভুত বিষয় বলছেন অমিতাভ দা, বেশ বেশ বেশ, বিহারিগুলো এসে কি করে? অমিতাভ দা, এই লজ্জা আমি জানি না। পুলিশ যদি এভাবে মার খায়, আগামী দিনে এই পুলিশ আদৌ থাকবে? দেখো মণিময়, এটা খুব স্পষ্ট, পুলিশ তো একটা, মানে তুমি যেটা বলছো সেটা একটা পরিষেবার নাম। পুলিশ বলতে কোন পুলিশ মার খাচ্ছে সেটা বুঝতে হবে। যদি একজন কনস্টেবল মার খায়, জানবে এই অনুপ্রবেশকারীরা নিঃসন্দেহে ওই থানার আইসি বা ওসি কে পয়সা দিয়ে ঢুকেছিল, তাই কনস্টেবলকে পাত্তা দেয় না। যদি ওসি বা আইসি বা এসআই মার খায়, তাহলে বুঝতে হবে সে পয়সাটা সে দিচ্ছে ডিএসপি র্যাঙ্কের কাউকে। যদি ডিএসপি র্যাঙ্কের কেউ মার খায়, তাহলে বুঝতে হবে তার ওপর তলা। এবং সবচেয়ে বড় কথা, সে তখনই বেপরোয়া হবে যখন সর্বোচ্চ স্তরে বা মন্ত্রী স্তরের কাউকে সে পয়সা দিয়ে ঢুকেছে, সুযোগ পেয়েছে। অতএব সেই মন্ত্রীদের তলায় যে যতগুলো কর্মচারী আছে, তাদের কাউকে তার ভয় ডর করবার কোনো কারণ নেই। তারা লাইসেন্স পেয়ে যাচ্ছে একই রকম আচরণ করবার। এটা তো স্পষ্ট। নতুন মুখ্যমন্ত্রী এসে বইমেলা থেকে বেরোবার মুখে যদি পুলিশকে বলেন আপনাদের চাপকে সিধে করে দেওয়া উচিত, তখন তার দল, তার কর্মীরা পুলিশ প্রশাসন সম্পর্কে কি মনোভাব নেবে? অতএব এই দলের পতাকার তলায় যারাই যাবে, তারাই এই একই দৃষ্টিভঙ্গি থেকে পুলিশকে নিজেদের মানে কি বলবো চাকর বাকর ইত্যাদি ধারণা পোষণ করবে সে সম্পর্কে। এটাই খুব সাধারণ ব্যাপার। মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে এইগুলোই হবে তাহলে পর আগামী দিনে। সমীর বাবুকে দিয়ে হয়তো অনুষ্ঠান শেষ করবার চেষ্টা করবো, একদম সময় নিয়ে হাতে। সমীর বাবু, আমি একটা জিনিসই বলবো, তুমি পলিটিক্সের কথা বলছিলে, আমি পলিটিক্সটাকে এড়াবার চেষ্টা করেছি, আর হয়তো কিছুটা টাচ থেকে যাবে। এই জন্যে যখন আইডেন্টিফাইড তারা অনুপ্রবেশ করেছে, দে আর দ্য ইনফিল্ট্রেটার্স, হোয়াট প্রিভেন্টস দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যে তাদের কেন তোলা হয়নি এতদিনে? এই পশ্চিমবঙ্গ, এটা যেটা আমি আগেও বলেছি যে পশ্চিমবঙ্গ গ্র্যাজুয়ালি তারা কিন্তু হয়ে যাচ্ছে একটা ডেন অফ দ্য ক্রিমিনালস। আমরা কি সেটা চাই? বোধ হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা অতীতে দেখেছি যে সেই উলফা হোক, মিলিটেন্টস ফ্রম কাশ্মীর, পাঞ্জাব হোক, তাদের কিন্তু এখান থেকে এসে ধরে নিয়ে গেছে। তার মধ্যে কি দে হ্যাভ কনসিডার্ড দ্যাট দে হ্যাভ গট এ সেফ প্লেস হিয়ার ইন বেঙ্গল। আমাদের সেই ধারণাটার থেকে বেরিয়ে এসে আগের পুলিশকে আমরা দেখতে চাই যে পুলিশ কোনো রকমভাবে না করে নিজেদের ডিউটিটা খালি করতো। কিন্তু আজকাল যেটা হয়েছে সেটা একটু কেমন যেন অন্য ধরনের পুলিশিং, যেটা কোনোভাবেই এফেক্টিভ হতে পারে না এইরকম একটা পশ্চিমবঙ্গের মতো একটা কমপ্লেক্স স্টেটে। সেখানে তোমাকে নির্ভয়ে, এবং আমরা আশা করব যারা উপরে বসে আছেন তারাও তাদের সঙ্গে যোগ দেবেন। এইভাবে মাথা উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের স্থানীয় লোকদের তারা মানে ধমকি দিচ্ছে, এটা নেওয়া যায় খুব স্বাভাবিক। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো প্রত্যেকে, ফাল্গুনি দে, সৌরভ দা, সমীর বাবু, অমিতাভ দা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখুন, অনেকগুলো বিষয় হয়তো আরো বলার জায়গা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত। এই অনুষ্ঠান চলবে আগামী দিনেও এই টপিকের ওপরেই। তবে যা অবস্থা, যা চলছে, তাতে এই পরিস্থিতি চলবেই যদি এই ধরনের ভোট পলিটিক্স, ভোট বাক্সের জন্য পলিটিক্স আর এদেরকে যদি ব্যবহার করা হয়, তাহলে পরে কমুক, সবকিছু বন্ধ হোক, এটাই চাইছেন প্রত্যেকে। এখানে শেষ করছি আজকে হাল্লা বল। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।